get started. We are going to talk about, discuss the things you have done your SSC and HSC level, right? আমরা SSC HSC লেভেলে কিভাবে রাইটিং করেছি? Can you recall memory? Memory to recall করি আমরা SSC HSC লেভেলে রাইটিংটা কিভাবে করেছি? How did you do that? Did you memorize or did you just write randomly? Memorize. Raise your hand. Who are the grammar? যারা মুখস্থ করেছেন তাদের একটু দেখি। Most of you? আচ্ছা, আপনারা কি করেছেন? Randomly লিখেছেন, যা ভাবনা আসে তাই? Mixed. আচ্ছা। Second question. Did you get trouble in writing when you were finishing the paragraph or essay? কোনো trouble পেয়েছেন? কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা বলতো? Grammar. আর? Grammar-টা নিয়ে সমস্যা। Anything else? Lack of vocabulary. Idea generation. Exactly. That's what I wanted to know. That grammar-টা ঠিক আছে, চাইলে আমি এটা refine করতে পারি, revise করে আমি এটা ঠিক করে ফেলতে পারি। Vocabulary, it's all about practice. It's all about using and picking up the words. But at the same time, you need to know when to think about that particular idea. Generally, we tend to think about the ideas while we're writing the paragraph, between the time of writing actually. মনে করেন আপনার প্যারাগ্রাফ টপিক আসলো, I have just started writing, তখন মনে আসলো যে আমি এটা দিয়ে ওটা দিই। So এটাতে দেওয়ার পরে কি হতো যে আমরা most of the time we felt disappointed after finishing writing that this was not a perfect writing which I expected, right? আমরা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী লেখাটা শেষ করতে পারতাম না, কারণ হচ্ছে আমাদের মাথায় অনেক আইডিয়া, বাট লেখার পরে মনে হচ্ছে যে না, এই আইডিয়াটা না দিয়ে বা এই পয়েন্টটা না দিয়ে অন্য একটা পয়েন্ট দিলে মনে হয় এটা আরেকটু বেশি ভালো হতো, আরেকটু বেশি স্ট্যান্ডার্ড হতো, আরেকটু বেশি সলিড লেভেলের হতো, কিন্তু এটা সামহাও আমরা এটা করতে পারি না। কারণ কি? বিকজ উই ডিড নট হ্যাভ এনি প্ল্যানিং। যখন আপনি কোনো কিছু রান্না করেন সেটারও কিন্তু একটা প্ল্যানিং থাকে, যখন আপনি এই যে ইউনিভার্সিটিতে আসছেন সেটারও কিন্তু একটা প্ল্যানিং আছে যে হাউ ইউ উড কাম টু রিচ দিস প্লেস, রাইট? সো এভরিথিং নিডস প্ল্যানিং। প্ল্যানিং ছাড়া, যেটাকে আমরা ছোটবেলায় বলি যে উইদাউট অ্যান এইম ইউ ক্যান নট লাইক সিকিউর অন এনিথিং, ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইন ইউর লাইফ। একটা এইম, একটা গোল থাকতে হয়, একটা টার্গেট থাকতে হয়। আপনার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, অবভিয়াসলি ইউ হ্যাভ আ টার্গেট লাইক টু ফিনিশ ইউর গ্রাজুয়েশন। সো অ্যাট দ্য সেম টাইম ওয়েন ইউ আর রাইটিং সিম্পল রাইটিং, হয়তো বা আপনারা এটা খুব নর্মাল কনসিডারেশন করছেন যে নর্মালি তো আমি প্যারাগ্রাফ লিখবো, এসে লিখবো, এতে আবার এত প্ল্যানিংয়ের কি আছে? But trust me, when you are planning ahead before you write the actual paragraph, actual essay, it would be more standard, more authentified writing, right? মানে এসেটা তখন আর কি হবে? স্ট্যান্ডার্ড হবে। আপনি ভালো করে লিখতে পেরেছেন, আপনার আইডিয়া জেনারেশন ঠিক ছিল, আপনার গ্রামার ঠিক ছিল, আপনার ভোকাবুলারি ঠিক ছিল, আপনার অর্গানাইজেশনটা ঠিক ছিল। কিন্তু যদি আপনি প্ল্যানিংটা না করেন তখন আপনাদের অর্গানাইজেশনটা ঠিক থাকে না। Is it? Do you agree with me? পিছনে ঘুম পাচ্ছে নাকি? ঘুম পাইলে বলেন, সমস্যা নেই, আমরা একটু ব্রেইনস্টর্ম করব। So these are the brainstorming techniques. Brainstorm মানে কি? Brainstorm এর ওয়ার্ডটা আমরা শুনি, ব্রেইন স্টর্ম। এটা মানে কি? Can you guess the meaning? কোনো কিছু নিয়ে ধারণা করা। Very good. আপনারা একদম মানে কি বলে যে লিটারাল মিনিং বলেন না, আপনারা একদম আসল যেটা কনটেক্সচুয়াল মিনিং সেটা বলেছেন। লিটারাল মিনিং হলে শুধু অনেক সহজ সরল হলে আমরা এটাই বলতাম যে ব্রেইনে একটা ঝড় পড়বে। স্টর্ম মিন্স অবভিয়াসলি ঝড়। সো when you are given a topic, আপনাকে এখন বললাম যে আচ্ছা ঠিক আছে, রাইট এ প্যারাগ্রাফ অন আ কাউ, গরুর উপর রচনা লিখেন। হ্যাঁ, এটা মনে হয় ছোটবেলায় আমরা লিখছি, মোস্টলি মেবি আমরা মেমোরাইজই করছি। হ্যাঁ, কিন্তু এটা নিয়ে কখনো কেউ চিন্তা করতে বলে না, বা আমাদের টিচাররা কখনো বলে না যে তুমি কি জীবনে গরু দেখছো কিনা, বা গরুটা দেখতে কেমন সেটা তুমি ডিসক্রাইব করো। তো এই জিনিসগুলো আমাদের সাথে করা হয় না, আমরা একটু ডিরেক্টলি আমাদের হ্যান্ডবুক দিয়ে দিয়েছে, উই হ্যাভ টু মেমোরাইজ সামহাউ। ইভেন যে বাচ্চাটা কখনো গরু দেখে না তাকেও এটা মুখস্থ করতে হয়েছে। হ্যাঁ, এখন আছে আমরা গরু চিনি, বাট আমি একটা ছোট বাচ্চার কথা বলছি যে ওই ছোট বাচ্চাটা হয়তো গরুই দেখে না সামনে। So how he or she would be able to describe this kind of paragraph?
রাইট? সো এইটার ক্ষেত্রে আমাদের যেটা হয়, আমরা ব্রেইনস্টর্মিং করার সময় আমাদের আসলে আমরা চিন্তা করি। এই ব্রেইনস্টর্মিংটা কোনো ফিজিক্যাল শেপ নেই, ঠিক আছে? ব্রেইনে আমরা ঝড় তুলব। ফর এক্সাম্পল কালবৈশাখী ঝড়। কালবৈশাখী ঝড় হলে কি হয়? সবকিছু লন্ডভন্ড হয়ে যায়, লাইক এ ডিজাস্টার। যখন লন্ডভন্ড হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যাওয়ার পরে যখন দ্য স্টর্ম এন্ডস, ইট বিকামস কাম অ্যান্ড পিসফুল। দেখবেন ঝড় শেষ হয়ে গেলে সবকিছু আবার আগের মতো হয়ে যায়, একটু কাম অ্যান্ড পিসফুল একটা ফিলিং থাকে। কেন? কারণ তখন আপনার ঠিক সেরকম ব্রেইনস্টর্ম করার পরে যখন আপনি ফাইনালি কিছু আইডিয়া পেলেন, তখন আপনার মনটা শান্ত হলো যে না, আমি আমার এই পার্টিকুলার টপিকের ব্যাপারে আমি এই ইনফরমেশনগুলো পেয়েছি, এই আইডিয়াগুলো আমি মনে করতে পেরেছি। কারণ সবসময় মানুষের ব্রেন একরকম কাজ করে না, বাট আপনি যখন চিন্তা করেন তখন দেখবেন যে আপনার অনেক সুন্দর সুন্দর আইডিয়া আসতেছে, যেটা আপনি যখন শুধু সাথে সাথে লেখা শুরু করেন তখন হয়তো ওই আইডিয়াটা আসবে না। পরীক্ষা শেষ করার পর আসবে, আরে আমার তো এই আইডিয়াটা দিলে ভালো হতো, ওই পয়েন্টটা দিলে আমার অ্যাড্রেস করলে ভালো হতো। এই জিনিসটা কেন হয়? কারণ বিকজ ইউ আর লাইক আন্ডার স্ট্রেস ওয়াইল গিভিং দ্য এক্সাম। স্ট্রেসের কারণে অনেক সময় আমাদের চিন্তার ক্ষমতাটা কমে যায়, আমাদের থিঙ্কিং অ্যাবিলিটিটা অনেক রিডিউস হয় ডিউ টু স্ট্রেস, ডিউ টু এংজাইটি ফর দ্য এক্সাম অ্যান্ড অল দ্যাট, ডিউ টু পারফরমেন্স এংজাইটি। মানে আমাদের সবসময় মনের মধ্যে থাকে যে আমার ভালো একটা স্কোর পেতে হবে, ভালো একটা গ্রেড পেতে হবে। তখন স্বাভাবিকভাবে আমার ক্রিয়েটিভ যে থিঙ্কিংটা সেটা স্বাভাবিকভাবে একটু মিনিমাইজ থাকে ওয়াইল ইউ আর অ্যাটেম্পটিং দ্য এক্সাম। সো ব্রেইনস্টর্মিংটা করলে আমাদের সুবিধাটা কি? আমরা বেসিকলি উই ক্যান elicit or we can draw or we can bring or we can generate some ideas from like different thoughts. ঠিক আছে? এখন এই কাজটা আপনি করছেন কি? এই কাজটা আপনি মেন্টালি করছেন, মানে নট ফিজিক্যালি। আপনি মনে মনে চিন্তা করা যেটাকে বলে, ইটস অল ইন দ্য থট প্রসেস। ইট হ্যাপেন্স ইন দ্য থট প্রসেস। ওকে, থট প্রসেসে হয়ে যাওয়ার পরে then we are going to draw a mind map. Okay, so mind mapটা কি রকম? Mind map can be in several types. Mind mapটা আমরা সাধারণত বিভিন্ন ভাবে করতে পারি। It's totally up to you. It's totally up to you. দেখেন, একটা হচ্ছে লিস্টিং। 1, listing. Number 2 is clustering. Number 3 is দেখা যায় পেছন থেকে clustering. So the clustering items are journalistic questions. Journalistic questions মানে বুঝেন? জার্নালিস্টরা সবসময় আপনার কাছে সেইভাবে জিজ্ঞেস করে who, what, where, when, এই টাইপের কোশ্চেন করে, WH কোশ্চেন করে। হ্যাঁ, 5WH, হ্যাঁ 5WH কোশ্চেন গুলো করে। থ্যাংক ইউ। সো 5WH কোশ্চেন গুলো করে কি করে? আপনার কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করে, রাইট? এখন আপনি যে কোনো একটা টপিক আপনাকে দেওয়া হলো, সেই টপিকটা আপনি আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে ব্রেইনস্টর্ম করা। দিস ইজ ইওর ফার্স্ট স্টেপ। ঠিক আছে? আমরা কিন্তু প্রি রাইটিং এ আছি, আমরা কিন্তু এখনো লেখা শুরু করিনি, লেখার আগে কাজ করছি। ঠিক আছে? প্রি রাইটিং মানে হচ্ছে রাইটিং এর আগের যে স্টেপটা, স্টেজ। সো আমরা টপিক পেলাম, টপিক দিয়ে আমরা ব্রেইনস্টর্ম করলাম, দেন ইউ আর গোইং টু ডু দিস মাইন্ড ম্যাপ। দিস ইজ ইওর সেকেন্ড স্টেপ। ঠিক আছে? এখন সেকেন্ড স্টেপটা আপনি এই যে কোনো একটা ওয়েতে করতে পারেন, either in a listing method or clustering method or journalistic question, whichever you prefer. এটা মানে এই না যে তিনটাতেই করতে হবে। সো মাইন্ড ম্যাপটা আমরা কিভাবে করব? Let me give you an example. ব্রেইনস্টর্ম করে ফেললাম সাপোজ, এখন আমি মাইন্ড ম্যাপ করব। সো মাইন্ড ম্যাপটা করার আগে আমার কি অবশ্যই ব্রেইনস্টর্মটা করতে হবে। ব্রেইনস্টর্ম করার জন্য আমার কি লাগবে? এটা টপিক লাগবে। সো let me give you a topic. Online education versus
offline education. So this is the topic, okay? Online education versus offline education. এই টপিকটা পাওয়ার পরে অবশ্যই আপনাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ব্রেনস্টর্ম করা, চিন্তা করা যে অফলাইন এডুকেশনে কি কি বিষয় আছে, what are the advantages and disadvantages of online education and offline education. অফলাইন কোনটাই যে আমরা এখন যে ক্লাসে এডুকেশনটা দিচ্ছি, আর অনলাইনে হচ্ছে অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে, অনলাইনে যে ধরনের কোর্স আমরা করি, তাই তো? সো এটা আমরা এখন মাইন্ড ম্যাপ করব, মানে ব্রেনস্টর্মিং করছি। আমার মনে হয় আপনাদের মধ্যে অলরেডি ব্রেনস্টর্মিং স্টার্ট হয়ে গেছে যে অনলাইন এডুকেশনে কি কি সুবিধা অসুবিধা আছে আর অফলাইন এডুকেশনে কি কি সুবিধা অসুবিধা আছে, প্রোস এন্ড কনস যেটাকে আমরা বলি। আমরা অনেক সময় এই ওয়ার্ডগুলো ইউজ করি, প্রোস এন্ড কনস। তারপর হলো অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস। এই ওয়ার্ডগুলো কি আমরা শুনেছি? সত্যি? মেরিটস এন্ড ডিমেরিটস, এই ওয়ার্ডগুলো মোটামুটি আমরা মানে যে সব টপিক আমরা লিখি সেই টপিকের উপরই আসে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মাইন্ড ম্যাপ করতে হবে। আই প্রেফার ক্লাস স্টাডি, বাট আমি সবগুলো দেখাবো। আমার সাধারণত ক্লাস স্টাডিটাই করতে ভালো লাগে, বাট দেখি কি করা যায়। লিস্টিংটা হচ্ছে, দেখেন এখানে লিস্টিং করেছে in this way, like hyphen sign দিয়ে বা হ্যাশট্যাগ বা সামথিং কিছু দিয়ে জাস্ট আপনার মাথায় যে টপিকগুলো আসছে বা আইডিয়াগুলো আসছে জাস্ট শর্টকাট লেখা। এখানে কিন্তু দেখবেন যে ইটস নট লাইক ফুললি রিটেন, ফুল সেন্টেন্সে লেখে নেই, জাস্ট শর্টকাট করে লিখছে। আর এটা হচ্ছে ক্লাস স্টাডি মেথড। ক্লাস স্টাডি মেথডটা কিরকম, যেমন আমি চাইলাম সার্কেল করলাম অনলাইন ভার্সেস অফলাইন এডুকেশন, ঠিক আছে? এইটা করার পরে আমি কি করলাম, এখানে আমার যত টপিক মাথায় আসছে, যত আইডিয়া মাথায় আসছে, আমি কি করলাম, লিখলাম, ঠিক আছে? ওরা এখানে খুবই মার্জিনাল ওয়েতে করছে, স্কেল ধরে ধরে করছে, বাট ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট। হ্যাঁ, এত পারফেকশনের দরকার নাই, বিকজ ইউ আর নট গোয়িং টু শো দিস টু ইউর টিচার অর টু ইউর ইনস্ট্রাক্টর। কারণ আমরা সাধারণত মাইন্ড ম্যাপটা করি হচ্ছে রাফ ওয়ার্ক হিসেবে। কেন, ম্যাথ সলভ করার আগে আমরা রাফ ওয়ার্ক করি না, লাইক ক্যালকুলেশন বাট যে কোনো সলভিং মেথড, সলভিং ইস্যুতে করলে আমরা সেটাই করি। কিন্তু যখন আপনি ইংলিশে কোনো রাইটিং করছেন, আপনার মাইন্ড ম্যাপটা আপনি কোথায় করবেন? মাইন্ড ম্যাপটা আপনি রাফ যে একটা পেজ আছে সেখানে করবেন, সেখানে আপনি আপনার আইডিয়াগুলো বের করবেন, ঠিক আছে? মনে করেন আপনাকে একটা এসে দেওয়া হলো, সেই টপিকটা নিয়ে আপনার ব্রেনস্টর্ম করতে হবে, ব্রেনস্টর্ম করে আপনি একটা ছোট্ট একটা মাইন্ড ম্যাপ এঁকে ফেললেন আপনার রাফ পেজের মধ্যে। কেন? কারণ এটা যখন আপনার সামনে থাকবে তখন আপনি ইজিলি রাইটিংটা ট্রান্সফার করতে পারবেন, সেই আইডিয়াগুলোই আপনি ট্রান্সফার করতে পারবেন, ইলাবোরেট করতে পারবেন, এক্সপান্ড করতে পারবেন। ইলাবোরেট মানে হচ্ছে বিশদভাবে ব্যাখ্যা করা, যেটাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এখন আপনারাই বলেন আমাকে অনলাইন এডুকেশনে কি কি সুবিধা অসুবিধা আছে। অনলাইন এডুকেশনটা আগে বলেন। যে কোনো জায়গায় থেকে সো ফ্লেক্সিবিলিটি, আই গেস। ওকে, তাহলে আমি এটা লিখি, ফ্লেক্সিবিলিটি, কনভেনিয়েন্ট, গুড। পেছন থেকে বলেন একদম লাস্টে, ম্যাডামরা বলেন কনভেনিয়েন্ট। বলেন অনলাইন এডুকেশনে আর কি সুবিধা আছে? টাইম সেভিং, ফ্লেক্সিবিলিটির মধ্যে আছে। ওকে, টাইম সেভিং হলে লাইক আচ্ছা সেভিং টাইম দিলাম, তারপর বা টাইম ম্যানেজমেন্ট দিতে পারেন, তাই না? আচ্ছা, আর কি দেওয়া যায়? রেকর্ডেড ক্লাস, আবার আপনি এইটাও কিন্তু রেকর্ডেড ক্লাস দেখতে পারেন, সো এখানেও একটা সুবিধা আছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, বাট এটা শুধু আমাদের ইউনিভার্সিটিতে আছে, কোনো ইউনিভার্সিটিতে নাই আনফরচুনেটলি। আচ্ছা, ধরলাম যে রেকর্ডেড ক্লাস ফ্যাসিলিটি, ঠিক আছে? অনলাইন ক্লাসে যেগুলো ম্যাক্সিমাম থাকে, হ্যাঁ, অনলাইন ক্লাসগুলো কিন্তু রেকর্ড হয়। অনলাইনে কথা বলছি, হ্যাঁ ঠিক আছে, না আমি আপনাদের এটা পয়েন্ট নিয়েছি, আমি বলছি যে এখন অফলাইনও করা যায়, ইটস পসিবল। ওকে, আর কি বলা যায়? আচ্ছা, তাহলে অসুবিধা বলো, অনলাইন এডুকেশন অসুবিধা কি?
পেশেন্টদের সাথে ইন্টারঅ্যাকশন কম হয়। এক্স্যাক্টলি, লেস ইন্টারাকশন, লেস মানে কি কম না, লেস ইন্টারাকশন উইথ টিচার্স। আমাদের ব্রেনস্টর্মিং তো কম আছে কারণ আমরা তো জাস্ট শুনতেছি আমাদের কথা। সরি আমার মানে আর শেয়ারিং স্টর্মিংটাও তো কম হয় কারণ আমরা যখন অনলাইনে ক্লাস করি জাস্ট আমরা শুনতেছি লাইক ওয়ান ওয়ে, देयर इज नो টু ওয়ে, লাইক আমরা যে কোশ্চেন আস্ক করব এটা তো সো এক্স্যাক্টলি ইন্টারাকশনটা কম হচ্ছে আপনাদের। ঠিক আছে, ইন্টারাকশন মানে হচ্ছে যোগাযোগ করা, কানেকশনটা কম হচ্ছে। সো লেস ইন্টারাকশন উইথ টিচার্স এন্ড অলসো ইওর ক্লাসমেটস অ্যাজ ওয়েল। কারণ আপনি যখন অনলাইনে ক্লাস করছেন তখন আপনার ক্লাসমেটদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন না, কারণ হয়তো এখন ক্লাস শেষে হয়তো বা একটা আপনার প্রবলেম হলে আপনি জিজ্ঞেস করতে পারবেন, ইউ ক্যান আস্ক ইউর ক্লাসমেটস, বা যারা ক্লাস করতে পারেন তারাও এসে আপনার একটা হেল্প নিতে পারবেন। বাট অনলাইন ক্লাসে না এই জিনিসটা ট্র্যাক করা যায় না, কে আছে কে নাই। ওকে, তারপর আর কি অসুবিধা? ওয়ান অফ দ্য মেজর disadvantages in exactly network issue. ইন্টারনেট না থাকলে কিভাবে অনলাইন ক্লাস হবে, রাইট? সাপোজ বললেন যে রেকর্ডেড ক্লাসই দেখবেন আপনি, সেখানেও দেখলেন যে আপনার এমবি যতই কিনেন না কেন 10 জিবি কিনেও লাভ হয় না, দেখা যায় অলওয়েজ রুটিন। সো এটাও একটা সমস্যা, ইটস আ হিউজ প্রবলেম। ইভেন কোভিডের সময় এই প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা গেছে, যে যারা খুব রিমোট প্লেস থেকে অনলাইন ক্লাস করতো তাদের বেশিরভাগ কম, ইভেন আমিও এই ধরনের কমপ্লেন শুনতাম যে ম্যাডাম আমি নদীর ধারে এসে আপনার ক্লাস করতেছি। সো জাস্ট ওখানে টাওয়ার ছিল, টাওয়ার একটা কানেকশন ছিল, কেউ বাসায় বসে মানে গ্রামের বাড়িতে বসে কেউ ক্লাস করতে পারে না অনলাইন ক্লাস। ইভেন আমিও যখন গ্রামে গেছি ফর মাই ভ্যাকেশন তখনও আমার অনলাইন ক্লাস নেওয়ার জন্য আমার নিজেরও ওই দিঘির পাড়েই যেতে হয়েছে টু কন্ডাক্ট দ্য ক্লাসেস। তার মানে কি ইটস আ হিউজ প্রবলেম। আমাদের বাংলাদেশ তো চায়না বা জাপানদের মতো না যে এত মানে লাইক 6G 7G মতো অবস্থা। ওখানে আমরা এখানে বলি যে আমাদের 5G চলে আসছে, বাট আপনি গ্রামে গিয়ে দেখেন 2Gও পান না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। হ্যাঁ, টাঙ্গাইল গাজীপুর গেলেই তো নেটওয়ার্ক পাওয়া যায়। ইউ লাকি যে টাঙ্গাইল গাজীপুরটা কাছে, বাট যারা মনে করেন যেমন আই এম ফ্রম নেত্রকোনা, সো নেত্রকোনায় তো দেখা যায় যে রবির টাওয়ারের নিচেও আমি মানে ঠিক মতো নেটওয়ার্ক পাই না, এমন অবস্থা। কি যে মানে ফালতু সিস্টেম, আমার কিছু বলার নেই আসলে। এটা আমি লাস্ট ভ্যাকেশনে আমি সেম জিনিসই ফেস করছি। এনিওয়ে ম্যাডাম অনলাইনে হচ্ছে নকল করা যায়, ক্লাসগুলোর একদম স্পেশাল সেই নকল করতে পারে। ভেরি গুড, দিস ওয়ান ইজ অলসো ওয়ান অফ দ্য বেস্ট। হ্যাঁ, নকল মানে কি, তুমি সাপোজ আমি একটা অ্যাসাইনমেন্ট করলাম, তুমি ওইটা কপি করলে, সবাই কপি সেম থিং। এবং মেনি স্টুডেন্টস থিঙ্ক দ্যাট টিচার্স উড নোটিস দ্যাট, বাট আমরা কিন্তু ঠিকই দেখি, অ্যাসাইনমেন্ট দেখলেই বোঝা যায় ইটস লাইক কপি। কপি জিনিসটা কিন্তু ধরা যায়, বাট এটা আমাদের সমস্যা, which I cannot identify that who copied who actually, কে কারটা কপি করছে। এমনও হয়েছে আমার মিস জাজমেন্ট হয়েছে, মিস অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো ওরটা দেখে ও কপি করছে, ওকে আমি কম মার্ক দিছি, ওকে আমি একটু বেশি মার্কস দিছি, বিকজ আই ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্যাট হু কপিড হু, কে কাকে কপি করছে এটা বোঝা যায় না। এই জন্য পরবর্তীতে ফাইনালি আমার কনক্লুশন এটাই ছিল যে যদি দেখি যে এরকম সবাই কপি করছে, সবাইকে একই মার্ক দিব, 3 পাইলে সবাইকে, সেটা যে দেখে লিখছে সেটাও তার শাস্তি, যে কেন সে যে নিজে লিখছে তাকে একটা শাস্তি দিলাম যে সে কেন অন্যদের সাথে এটা শেয়ার করলো। সে অনলাইনে এই অ্যাসেসমেন্টটা আমাদের হয় না, তাহলে রং অ্যাসেসমেন্ট হচ্ছে এই টপিকটা আমি আনতে পারি। তো তার মানে এতক্ষণ ধরে শুধু অনলাইন এডুকেশনের গিবত করলাম, এখন অফলাইন এডুকেশনে আসে। আমার আরো অনেক বড় জায়গা নেই, এটা আসলে লিস্টিং করা উচিত ছিল, লিস্টিং করলে অনেক কিছু লিখতে পারবো। যাই হোক, সমস্যা নেই, আমি আপনাদেরকে এটা দেখাই দিই। এরকম একটা লিস্টিং করবেন, এখানে অনলাইন লিখবেন, এখানে অফলাইন, ঠিক আছে? তারপরে এই পয়েন্টগুলো লিখে দিন। ওকে, এখন অফলাইনেরটা বলেন, আমি এখানে লিখি। অফলাইনের সুবিধা বলেন। more cognitive development. More communicative, Cognitive development. competitive, Cognitive. cognitive in a sense এরকম। এই ডেভেলপমেন্টটা বেশি হয় অনলাইনে তুলনায়। আচ্ছা, কারণ এখানে আপনার অনেক হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করা যায়, যেটা আমি অনলাইনে করাতে পারবো না। অনলাইনে তো আমি আজ পর্যন্ত কালকে যে কোনো ক্লাস ওয়ার্ক করাতে পারি, লেজিনেস ফিল হয় এই ক্লাস। হ্যাঁ সেটাই, কারণ যেখানে আমার লেকচারটা একজন মানুষ বুঝতে পারে না, তাকে দিয়ে আমি কি কাজ করাবো, কি এক্সারসাইজ করাবো। আচ্ছা, আর প্র্যাকটিক্যালি স্টুডেন্টকে অনেক কিছু শেখানো যায়, যেমন একটা স্টুডেন্টকে বলা হতে পারে তুমি বোর্ডে এটা লিখে দেখাও, বা অনলাইনে ভেরি গুড।
communicate our teacher live or physically. তাহলে এখানে লিখবো more interaction with teachers and classmates, right? ওইটা জাস্ট অপোজিট লিখলাম আমি। আমার লেখা অনেক বাজে, সরি ফর দ্যাট। আর আমার বোর্ডে লিখলে না আমি কনফিউজ হয়ে যাই যে কি লিখতেছি। আই ডোন্ট নো, এত বছর ধরে পড়াচ্ছি তারপরে আমার এই কনফিউশনটা কাজ করে। ওকে, তারপর We have multimedia class, AC, lots of things. ভালো বলছো, এসির বাতাস খেতে আসি আমরা নাকি? ওকে, yeah, that's also a fact যে ঠিক আছে, বাট তারপর তো আপনার তো ট্রাভেল কস্ট আছে, তাই না? ওইটা একটা অসুবিধা হিসেবে ধরলেন, ট্রাভেল কস্ট, Transportation cost, time management. টাইম ম্যানেজমেন্ট, আপনার এখানে আসা যাওয়া আপনার একটা টাইমের ব্যাপার আছে। Physical demand. ফিজিক্যাল ডিপার্টমেন্টস, এই যে আপনি কষ্ট করে এই দেখো কেমন হাসতেছে পোলাপান। ফিজিক্যাল না, সেই যেটা বোঝাচ্ছে সেটা আসলে হচ্ছিল ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। এখন ঠিক আছে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ডিমান্ড, কারণ আমি অবশ্যই অফলাইন ক্লাসে বলবো না যে যা তোমরা রেকর্ড ক্লাস দেখো, তোমাদেরকে আমরা অ্যাটেন্ডেন্স ম্যাটার্স, অ্যাটেন্ডেন্স কাউন্টস, অ্যাটেন্ডেন্স থাকতে হবে। আর নাই সুবিধা তো বলছেন, অসুবিধা অসুবিধা তিনটা, আরেকটা বলা যায় কি? আরেকটা ফিজিক্যাল স্ট্যাবিলিটি বলা যায়, লাইক আমি অসুস্থ থাকলে আসতে পারবো না, যেটা আমি বাড়িতে থেকে বলতে পারি স্ট্যাবিলিটি। Inability for health issue, হলো? সো তাহলে দেখলেন যে এটা আপনার মোটামুটি আপনার একটা মাইন্ড ম্যাপ হয়ে গেল। এটা অফলাইন একটা আর এটা হচ্ছে অনলাইন একটা। যাই হোক আমি দুটোই দেখিয়েছি, বাট আপনারা চাইলে এই মেথডে পুরোটা করে ফেলতে পারেন, অথবা আপনারা লিস্টিং মেথডে এই দুটো করে ফেলতে পারেন, যেটা আপনার সুবিধা। এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, কোনো কম্পালসারি নাই যে আপনাদের ক্লাস্টারিং মেথডেই ব্রেনস্টর্ম করতে হবে বা লিস্টিং মেথডেই ব্রেনস্টর্ম করতে হবে। whichever you prefer to use you can use. ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আবার চাইলে লাস্টে যে মেথডটা বলেছিলাম জার্নালিস্টিক কোশ্চেন, ওটা দিয়ে আমরা করতে পারি, কিন্তু ওখানে দেখা যায় WH কোশ্চেনটা একটাই থাকে, হোয়াট কাইন্ড অফ বেনিফিটস আই গেট, হোয়াট কাইন্ড অফ ড্রব্যাকস অফ দিস অফলাইন এডুকেশন। সো তার মানে দিন শেষে তো WH-টাই ইউজ করতে হবে। সো এর থেকে এটাই আমার মনে হয় মাচ মোর বেটার, কমফোর্টেবল। ওকে, বাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় জার্নালিস্টিক কোশ্চেনগুলো খুব দ্রুত অ্যান্সার খুঁজে পাওয়া যায়, বাট আমার কথা হচ্ছে আমার আইডিয়া পেলেই হলো, সেটা আমি জার্নালিস্টিক কোশ্চেন করে আমি আইডিয়া পাই, আর ওই ক্লাস্টারিং মেথডে বা লিস্টিং মেথডে আমি আইডিয়া পাই, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, ক্লিয়ার? এখন আমরা থার্ড এবং লাস্ট স্টেপ অফ প্রি রাইটিংটা করব। এখন আমাদের কাছে সব পয়েন্ট চলে আসছে, রাইট? ওকে, সো পয়েন্ট চলে আসার পরে আমরা যেটা করব, কোথায় লেখা যায়, বোর্ডটা একটু বড় হওয়া উচিত, সমস্যা নেই, বাট আমি চাচ্ছিলাম যে এটা আমার সামনে থাকে, কারণ এটা দেখে আমি লাস্ট স্টেপটা করব। ঠিক আছে, এই জায়গাটা করি। হ্যাঁ, so this last step is called outline. Outline-টা মানে হচ্ছে this is third stage, ঠিক আছে? প্রি রাইটিং এর থার্ড স্টেজ। আউটলাইনে আমরা কি করব? আউটলাইনটা হচ্ছে হলো যদি একটু সিম্পলিফাই করে বলি, আমরা যখন যে কোনো বই যখন আমরা কিনি বা বই খুলি, তখন দেখবেন যে প্রথমে কন্টেন্টগুলো থাকে, সূচিপত্র যেটাকে আমরা বাংলা বলি, বাট আমরা এখানে কন্টেন্ট বলছি। কন্টেন্টে কি কি থাকে? সবগুলো শুধু টাইটেলগুলো থাকে, চ্যাপ্টারের টাইটেল। সো আউটলাইনটাও আমাদের থাকবে যে আমি যে এসে বা প্যারাগ্রাফ লিখবো সেটার টাইটেলটা থাকবে। এখন কি লিখবো? প্রথমে আমি কি লিখবো? ইন্ট্রোডাকশন, তাই তো? ইন্ট্রোডাকশন ওয়ার্ডটা শুধু লিখবো, এটা হচ্ছে আমার আউটলাইন। এখানে আমার কিছু লিখতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু রাইট দ্য ইন্ট্রোডাকশন পার্ট। এটা শুধু ইন্ট্রোডাকশন, এটা আমার টাইটেল মানে কন্টেন্ট হিসেবে কাজ করছে। এরপরে আমার মেইন বডি ওয়ানে আমি কোন পয়েন্টটা দেব? ওয়ানে আমি কি করব? অফলাইন এডুকেশন যেটা, সেটা সবকিছু ডিসকাস করব। এখন এখানে সবকিছু ডিসকাস করা সম্ভব না, কেন আমি বলি আপনাদেরকে, কারণ আপনাদের ওয়ার্ড লিমিট থাকে, মিনিমাম 250 to 300 ওয়ার্ডস, ঠিক আছে? তো এরকম ওয়ার্ড লিমিট থাকলে আমরা এই অফলাইন এডুকেশন যে যতগুলো পয়েন্ট পেয়েছি সব ডিসকাস করা সম্ভব না।
অনেকে যেটা করে যে আমি লেখা বানানোর জন্য পয়েন্ট বাড়ায় বা সেই পয়েন্টগুলো ইলাবোরেট করে না, ওই মানে এক্সাম্পল ছাড়া তারা শুধু লিখে দেয় যে এটা পয়েন্ট এটা পয়েন্ট। আপনারা মোস্ট অফ ইউ অ্যাকচুয়ালি ডু দ্যাট। ইভেন আমরাও একসময় করেছি। আমরা কি করেছি, আমরা পয়েন্ট পেয়েছি, পয়েন্টগুলো খালি তুলে দিয়েছি সেন্টেন্সে, ফুল সেন্টেন্সে লিখে দিয়েছি, কিন্তু একটা পয়েন্টেরও আমরা কোনো ইলাবোরেশন এক্সপ্লেনেশন কিছুই করিনি, অ্যান্ড উইদাউট এক্সাম্পল অ্যাজ ওয়েল। সো আপনি যদি এক্সাম্পল ছাড়া, এটা এক্সাম্পল যে রিয়েল লাইফ এক্সাম্পল হতে হবে না, মানে ইটস নট কম্পালসারি। আপনি চাইলে আপনার ইমাজিনারি এক্সাম্পলগুলো ইউজ করতে পারেন, যেটা হয়তো বা র্যান্ডম কোনো কেস, যেটা সিম্পল কেস, সেগুলো আপনারা শেয়ার করতে পারেন। এখন আমি আপনাকে একটা নমুনা দেখাই। অফলাইন এডুকেশনে আমি যে পয়েন্টগুলো লিখব, একটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল, আমি শর্টকাট লিখছি, আপনারা বুঝে নেন আমি কি লিখতেছি। প্র্যাকটিক্যালটা লিখব, তারপরে ইন্টারাকশন, যেটা মোর ইন্টারাকশন, এটা লিখব, ঠিক আছে। আরেকটা লিখব হচ্ছে হলো টাইম ম্যানেজমেন্ট, এটা আমার ইচ্ছে হয়েছে আমি লিখছি। এখন দেখেন, প্র্যাকটিক্যাল লার্নিং একটা সুবিধা, মোর ইন্টারাকশন একটা সুবিধা, আর অসুবিধার মধ্যে টাইম ম্যানেজমেন্টটা লিখেছি, তাই তো। এই তিনটাই আমি, এটা একটা অনলাইন লিখব যে by doing the offline education or by attending the offline classroom I can avail the practical learning environment from the classroom, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট লাইন। লাইনটা লেখার পরে আমি কি করতে পারি, for example if I attend any kind of writing course where my teachers can give me some feedback or can give me some exercises to do that, so I can do it myself and my teachers can check it and give a feedback on it, positive or negative, whatever it is. So এই ফিডব্যাকের মাধ্যমে কি হচ্ছে, আপনার হ্যান্ডস অন লার্নিংটা হচ্ছে, খুব দ্রুত আপনি শিখে যাচ্ছেন। এটা আমি অনলাইনের মাধ্যমে আমিও টিচার হিসেবে প্রোভাইড করতে পারবো না, আপনিও সেটা অ্যাভেল করতে পারবেন না। সো তার মানে কি, আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সাথে সাথে একটা এক্সাম্পল দিয়েছেন। এটা যে এখন একটু রিয়েলিস্টিক এক্সাম্পল হতে হবে এমন না, বাট রিলেভেন্ট এক্সাম্পল হতে হবে। রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক, ঠিক আছে। আপনি লিখছেন প্র্যাকটিক্যাল ক্লাসরুম লার্নিং, বাট লিখতেছেন আপনি টাইম ম্যানেজ করা যায়, মানে এক্সাম্পলে আপনি লিখতেছেন টাইম ম্যানেজ করা যায়, তাহলে কি এটা কি রিলেভেন্ট হলো না। সো কানেক্ট করতে হবে আপনার আইডিয়াগুলো। সেকেন্ড নাম্বার, মোর ইন্টারাকশন। প্র্যাকটিক্যাল এক্সাম্পল লেখার পর পরের লাইনে আপনি চলে আসবেন মোর ইন্টারাকশন। By doing the offline classes, by attending the offline classes, I can interact, or students can interact with teachers more than they do in the online classroom, ঠিক আছে। সো তার মানে একটা লাইনে আপনি বুঝিয়ে দিয়েছেন যে এখানে ইন্টারাকশনটা অনেক ভালো হচ্ছে। ফর এক্সাম্পল, আমি আমার ক্লাসরুমে বা স্টুডেন্টসের ক্লাসরুমে যে কোনো সময় যে কোনো প্রবলেম হলে দে ক্যান ইজিলি আস্ক দ্য কোয়েশ্চেন্স টু দ্য টিচার, রাইট, এবং ওই সাথে সাথে এটা অ্যান্সার পেয়ে যাচ্ছে, সাথে সাথে ওই সলিউশনটা পেয়ে যাচ্ছে ইফ দে হ্যাভ স্ট্রাগলিং উইথ সাম ইস্যুস। ওকে, ডান। এক্সাম্পল, টাইম ম্যানেজমেন্টের অসুবিধা, বাট লাইক for the attending classes you have to like travel from somewhere to somewhere, so it somehow actually doesn't save your time, it also doesn't save your energy as well. মাঝে মাঝে এনার্জিও লস হয় আসা যাওয়া করার ক্ষেত্রে, মানে প্রত্যেকটা মানুষই যখন ট্রাভেল করবে এনার্জি কিন্তু কিছুটা হলে লস হবে। সো যখন আমরা বাসায় ব্যাক করবো তখন একটু পড়াশোনা করতে একটু কষ্ট হয়, সো ইটস কাইন্ড অফ ট্রাভেলসাম, রাইট। বাট যতই হোক আপনার পড়াশোনা যদি আপনার ক্লাসের মধ্যে হয়ে যায় অফলাইন ক্লাসে, তাহলে তার বাসায় কি এত বেশি এফোর্ট দিতে হয় না, রাইট। সো এটা দুটোরই অ্যাকচুয়ালি প্রস এন্ড কনস আছে। ওকে, সো ইউ আর ডান উইথ অফলাইন এডুকেশন, দিস ইজ মেইন বডি 1। মেইন বডি 2 তে আমরা এখন কি করব, অনলাইন এডুকেশনে চলে যাব। এখানে অনলাইন এডুকেশন নিয়ে কি লিখব, যা আপনারা পেয়েছেন। এখন দেখেন আপনারা, আমি কিন্তু সব পয়েন্ট অ্যাড্রেস করিনি, আমি যে কোনো 3টা পয়েন্ট অ্যাড্রেস করেছি। সো অনলাইন এডুকেশনে আপনি এখান থেকে 3টা পয়েন্ট, একটা নিতে পারেন ইন্টারনেট ইস্যু, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। দেন হচ্ছে রং অ্যাসেসমেন্ট, এটা একটা অসুবিধা। আচ্ছা, সুবিধার মধ্যে একটা কি, রেকর্ডেড ক্লাস ফ্যাসিলিটি। এখন বলতে পারেন যে ম্যাম আমি আসলে অনলাইন এডুকেশনের অসুবিধা বেশি বলবো না, সুবিধাটা বেশি বলবো। সেটা আপনার মানে ইটস ইন ইউর হ্যান্ড অ্যাকচুয়ালি। এটা এমন না যে আপনি অসুবিধা বেশি লিখলে আমি নাম্বার কম দেবো, কিন্তু আমার কথা হচ্ছে আপনি শুধু অসুবিধা লিখবেন না, সাথে আপনার একটা এক্সাম্পলও প্রোভাইড করতে হবে, বা আপনি শুধু সুবিধাই লিখবেন না, সাথে আপনার একটা এক্সাম্পল, রিয়েলিস্টিক এক্সাম্পল প্রোভাইড করতে হবে। কেন? কারণ যাতে আপনার লেখার স্ট্যান্ডার্ডটা মেনটেন থাকে, লেখার কোয়ালিটিটা মেনটেন থাকে।
আমরা শুধু র্যান্ডমলি ছোট বাচ্চাদের মতো শুধু রেসপেক্টিভ ওয়েতে লিখে ফেলবো না। We need to give some authentic information. We need to give some authentic verification so that teachers can also verify what you are writing. Okay? So এই জিনিসটা আমাদের মাথায় রেখে আমরা কি করব, মেইন বডি 2 তে অনলাইন এডুকেশন করব। এখন মেইন বডি 3, সরি আমি এত দূরে চলে যাচ্ছি, আমার এটা ব্রেনস্টর্ম হয়ে গেছে, সামহাউ লন্ডন হয়ে গেছে আর কি আমার বলতে। আচ্ছা, মেইন বডি 3 তে আমরা কি করতে পারি, ইউ ক্যান ইউজ ইউর ওন অপিনিয়ন অথবা ভিউজ, আপনার কাছে কোনটা ভালো লাগে, ইউ ক্যান চুজ ইউর ওন প্রেফারেন্সেস, যে আপনার কাছে অনলাইন এডুকেশনটা ভালো লাগে না অফলাইন। সো এটা কেন ভালো লাগছে, সো অবভিয়াসলি ইউ গিভ দ্য সাম রিজনস, সাম এক্সাম্পলস, যে হয়তো বা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আপনার রিয়েল লাইফে, যে আই ইউজ টু অ্যাটেন্ড দ্য অনলাইন ক্লাসেস, ফর এক্সাম্পল ইউ প্রেফার অনলাইন ক্লাসেস, সো আপনি চাইলে ওখানে লিখতে পারেন যে আই ইউজ টু অ্যাটেন্ড ক্লাসেস during the COVID and I got privileged, I got some advantages from doing these classes. I didn't have to waste my time and energy on doing these offline classes, so I was really flexible and comfortable at my home while attending the online classes. So I have learned also many things from those classes. So এই জিনিসগুলো যখন আপনি লিখতেছেন, তার মানে কি আপনি শুধু রিজন দিচ্ছেন, এক্সপ্লেনেশন দিচ্ছেন, আপনার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করছেন। So this would be your in your main body 3. Done. Last day, conclusion, right? So আপনার আউটলাইনটা এরকম হবে, আমি এখন সুন্দর করে গুছিয়ে লিখে দেব। এখন তো আপনাদের কাছে নোট করে ফেলছেন, তাই না? এখন আমি করতে পারবো। আমি আবারও লিখছি আউটলাইনটা, ঠিক আছে? ইন্ট্রোডাকশন, মেইন বডি 1 এ দিয়ে ড্যাশ সাইন দিয়ে লিখবেন অফলাইন এডুকেশন। এটার মানে হচ্ছে আপনি আজকে এখানে পয়েন্টগুলো লিখবেন। পয়েন্টগুলো কি? 1 প্র্যাকটিক্যাল, আমি শর্টকাট লিখছি, ঠিক আছে? 2 হচ্ছে হলো মোর ইন্টারাকশন, 3 হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, তো মেইন বডি 2 এটাতে লিখবো আমি অনলাইন এডুকেশন। 1 ছিল হচ্ছে ইন্টারনেট ইস্যু, 2 হচ্ছে হলো লেস ইন্টারাকশন, হোয়াটএভার যেটা আপনাদের ইচ্ছা হয়, আমার যেটা মাথায় আসছে আমি ওইটাই লিখছি। আর 3 হচ্ছে হলো ফ্লেক্সিবিলিটি। ক্লিয়ার? তারপরে মেইন বডি 3 তে এখানেও দেখো আমার জায়গা কেমনটা লাগে, মাই অপিনিয়ন। লাস্ট হচ্ছে জোরে কথাবার্তা বলেন, সবাই ঘুমাচ্ছে। ক্লিয়ার? সো দিস আউটলাইন, এটা যখন আপনার মাথায় মানে সরি when you are preparing this particular outline, it means that your writing would take only 10 minutes to finish. যখন আপনি এটা আপনার প্রি রাইটিং স্টেজ ডান, আপনি ব্রেনস্টর্ম করলেন, মাইন্ড ম্যাপ করলেন, লিস্টিং করলেন, আউটলাইন বানালেন, এখন আপনি লেখা শুরু করবেন, দেখবেন 10 মিনিটে লেখা শেষ। বাট এটা হয়তো আপনার বিগিনার লেভেলে, সো আপনাদের হয়তো 5 মিনিট লাগতে পারে। হ্যাঁ, সব এগুলো সবই হচ্ছে রাফ ওয়ার্ক, কিন্তু আমরা এখানে একটু বেশি ফোকাস দিচ্ছি, আমার কোর্সে আমি এটাকে বেশি ফোকাস দিচ্ছি। কেন? কারণ আমরা এই প্ল্যানিংটা যদি ঠিকমতো না করি তাহলে আমাদের এক্সিকিউশন ভালো হবে না, ঠিক আছে? সো প্ল্যানিংটা আমরা এই জন্য করছি বিকজ ইউ আর ইন দ্য বিগিনিং লেভেল। বাট হয়তো বা যারা খুব অ্যাডভান্স রাইটার, বা দেখা যাবে আমারই কিন্তু এত কিছু করতে হবে না, আমি লিখতে গেলে শুধু 3-4টা পয়েন্ট লিখবো, পরে লেখা শুরু করে দেবো। আমিও কিন্তু এই কাজটা করি, কিন্তু আমার সময়টা খুব কম লাগে, ম্যাক্সিমাম 1 মিনিট। কেন? হতে পারে ফর বাই এনি চান্স আমার ভোকাবুলারি একটু বেটার হতে পারে। সেকেন্ড হচ্ছে আমার খুব দ্রুত আমি আইডিয়া জেনারেট করতে পারি।
হয়তো আপনাদেরকে একটা টপিক দিলে টপিকটা আপনাদের কাছে আনফ্যামিলিয়ার হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাদের একটু সময় লাগবে ব্রেনস্টর্মিং করতে, রাইট? জেনারেলি আমাদের সময় লাগবে, ইভেন আমার কিন্তু সময় লাগবে যদি আমি একটা টপিক ভালো করে না জানি, ওইটা সম্পর্কে আমার যদি কোনো আইডিয়া না থাকে, তাহলে আমার একটু সময় লাগবে, হয়তো বা 30 সেকেন্ড সময় লাগতো, এখন হয়তো বা 2 মিনিট সময় লাগছে, বাট ইটস ওকে। আপনাকে যদি 20 মিনিট সময় দেওয়া হয় এসে লেখার জন্য, try to invest 5 minutes or try to allocate 5 minutes for your planning. Trust me, এই 5 মিনিটসে আপনাকে বাকি 15 মিনিটের সময়টাকে একদম সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবেন। আর যদি আপনি প্ল্যানিংটা না করেন, আপনার 20 মিনিট কেন, আপনাকে 50 মিনিট দিলেও আপনার লেখাটা ঠিক মতো আপনি লিখতে পারবেন, কারণ আপনার মাথায় এখন আছে আপনি কি আমার মনে হয় আপনারা মোটামুটি সবাই ফোকাসড হয়ে গেছেন যে আমি এই প্যারাগ্রাফটা যদি লিখতে দেই, আপনারা ইজিলি আপনারা শুধু পয়েন্ট ধরে ধরে ডিসকাশন করে ফেলবেন। হ্যাঁ, হতে পারে আপনাদের সেন্টেন্স স্ট্রাকচারে ভুল হতে পারে, বা কারোর হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক করতে পারে, দ্যাট আমি সেটা কাউন্ট করছি না, এটা তো আমরা ডে বাই ডে ইমপ্রুভ করবো। বাট আমাদের আইডিয়া জেনারেট, আমাদের অর্গানাইজেশন যদি ঠিক থাকে, দেখবেন যে আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে শুধুমাত্র তাদের অর্গানাইজেশন ঠিক বলে আমি তাকে ভালো মার্কস দিয়েছি। গ্রামার হয়তো কিছু ভুল ছিল, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টের সমস্যা ছিল, ইটস ওকে, ওগুলোকে আমি নর্মাল মিস্টেক হিসেবে বা সিলি মিস্টেক হিসেবে কাউন্ট করে আমি ওখান থেকে হয়তো বা কিছু পয়েন্ট মানে ডিডাক্ট করেছি, বাট বাকিটা সে আমি ভালো মার্কস পেয়েছি। কেন? ডিউ টু দিস অর্গানাইজেশন, ডিউ টু দিস কোয়ালিটি অফ রাইটিং, মানে সে জানে যে সে কি লিখছে, ফোকাস রাইটিং। মানে আমরা আসলে বোর্ডের পরীক্ষা দিয়ে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে, আমরা মনে করি যে টিচাররা তো আর এইগুলো পড়ে না, সো আমি এক লাইন যদি 10 বার লিখি মানে টিচার টের পাবে, ঠিক আছে? বাট ইউনিভার্সিটিতে এই জিনিসটা নাই। আমাদের যত প্রেশার থাকুক না কেন, আমাদের স্ক্যানিং ওই যে শিখাইছিলাম, স্ক্যানিংটা খুব দ্রুত হয়, আমাদের দ্রুত আমরা মিস্টেকটা ধরে ফেলতে পারি। ইভেন আমার এক টিচার আমাকে বলতো যে আমাদের চোখ হয়ে গেছে শকুনের মতো, মানে যেখানে ভুলটা হয় সেখানে খুব দ্রুত আমরা ধরে ফেলতে পারি যেখানে ভুল হয়েছে। ইভেন অর্গানাইজেশন 2-3 লাইন পড়লে বুঝতে পারি যে হাউ দিস রাইটিং ইজ লিডিং, মানে সে কোথা থেকে কোথায় যাচ্ছে সেটাও আমরা ধরে ফেলতে পারি, কারণ মানে আমাদের পড়তে পড়তে যেটা অভ্যাস হয়ে গেছে, স্টুডেন্টের স্ক্রিপ্ট পড়তে পড়তে আমাদের হ্যাবিট হয়ে গেছে, এটা একদিনে হয় নাই। বাট আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনারা তো একদম বিগিনিং লেভেল আছেন বা প্রি ইন্টারমিডিয়েট লেভেল আছেন, আপনারা সময়টা দেন, কিছুটা পারলে 5 মিনিট সময় দেন এই প্ল্যানিং এর ক্ষেত্রে, ব্রেইনস্টর্মিং এর ক্ষেত্রে 5 মিনিট সময় দিয়ে আপনি দেখেন আপনার টাইমটা আসলে কতটুকু সেভ হচ্ছে মেইন রাইটিং এর সময়। মানে মেইন রাইটিং এ আপনার শুধু লাগবে একটু ভোকাবুলারি, আর হচ্ছে একটু গ্রামাটিক্যাল কিছু স্ট্রাকচারস শুধু জানা, রুলসগুলো একটু জানা যাচ্ছে। গ্রামারে তো সবকিছু আমার জানা লাগবে না ফর রাইটিং। জেনারেলি আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো করে শিখতে হয় ফর রাইটিং, আর হচ্ছে হলো আমাদের পার্সন স্পিচ সম্পর্কে আমাদের ভালো আইডিয়া থাকতে হয়, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো আমরা একটু শিখবো, ভার্বের ইউজেসটা শিখবো। এগুলো আপনারা পড়ে আসছেন 12 বছরে, সো আমার মনে হয় না যে এটা আপনাদের জন্য খুব কঠিন বা এটা রকেট সায়েন্স। আপনারা শুধু একবার রিভাইজ দিবেন, আরেকবার গ্রামার বইটা ধরে একটু দেখবেন যে আপনাদের আবার সব মনে আসছে, এবং এটা আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, দ্যাটস দ্য মেইন থিং। আমরা শুধু সবচেয়ে বড় সমস্যা কি, আমরা শুধু শিখি কিন্তু অ্যাপ্লাই করতে পারি না বা অ্যাপ্লাই করতে চাই না। আমাদের এই রিল্যাক্টেন্সটা আছে, এই অনিচ্ছাটা আছে, হ্যাঁ শিখছি, মুখস্থ করছি, কি হয়েছে, উই আর নট অ্যাপ্লাইং দিস। আজকে আমি একটা ওয়ার্ড শিখলাম, ফর এক্সাম্পল রিল্যাক্টেন্স। রিল্যাক্টেন্স মানে হচ্ছে অনিচ্ছা, ঠিক আছে? এই ওয়ার্ডটা আমি নেক্সট টাইম অন্য জায়গায় যেখানে আমার অনিচ্ছা প্রকাশ করতে হবে, আই হ্যাভ টু ইউজ দিস, এটাই মাথায় রেখে দিই। মাথায় রেখে দিই যে এই ওয়ার্ডটা আমি নেক্সট কোনো কনটেক্সট, ওই সিমিলার কনটেক্সট পেলে আই উইল ইউজ ইট। ভুল হোক তারপর আমি ইউজ করবো, দেখি আমি কতটুকু পারি বা দেখি আমার কতটুকু ক্লিয়ার হয়। দেখবেন যে ইউজ করতে করতে একটা সময় দেখা যাবে যে এগুলো মানে আপনার এত বেশি চিন্তাও করতে হচ্ছে না, ফ্লুয়েন্টলি চলে আসছে আপনার এই ওয়ার্ড, ঠিক আছে? সো ওয়ার্ডের ইউজেসটাও কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের মাধ্যমে শেখা হয়। আপনি যদি if you are just listening but you are not speaking, then it will not be effective learning, ঠিক আছে? আলটিমেটলি দিন শেষে আপনার প্রডিউস করতেই হবে, কারণ ব্রেইন আমাদের মানে আল্লাহ তাআলা আমাদের ব্রেইন দিচ্ছে ইনঅ্যাক্টিভ বসে থাকার জন্য না, ঠিক আছে? দিন শেষে আমাদের প্রডিউস করতে হবে। প্রডিউসটা আপনারা অন্যভাবে করেন, সমস্যাটা হচ্ছে এইটা, মানে রং ওয়েতে আমরা করি। যাই হোক, সো ফার্স্ট টাস্ক would be your brainstorming, second task would be your mind map, which could be listing or clustering or journalistic questions, and last this is the outline, ঠিক আছে? এই আউটলাইন মানে আমাদের প্রি রাইটিং এ আমাদের মেইন টাস্ক হচ্ছে এটাই আমরা করব। নেক্সট ক্লাসে আমরা এটা প্র্যাকটিস